দেখছেন দেশ জনপদ সংবাদ, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। কাল শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে আসতে শুরু করেছেন দেশ বিদেশের মুসল্লিরা। বাকি প্রস্তুতি শেষ করে বিকেলেই শুরু হচ্ছে ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসল্লিদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবকদের সঙ্গে আছেন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহকর্মী নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আহ্বায়নের মাধ্যমে শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভোর থেকেই টঙ্গীর তুরাগ তীরে দূর দূরান্ত থেকে জমায়েত হতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল। খিত্তায় ভাগ হয়ে সকাল থেকেই বিভিন্ন প্রস্তুতিমূলক আলোচনায় পার করছেন সময়। প্রায় ১০,০০০ সাথী আমাদের বিভিন্ন খিত্তা এবং ময়দানের ভিতরে যে সমস্ত রাস্তাগুলো আছে এখানে সুন্নত হিসাবে পাহারার আমলে আছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনারা যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের সাথ দিচ্ছেন। তো বিশ্ব ইজতেমার মধ্যে যেন প্রতিটা মানুষের ঘরে ঘরে যেন ইসলাম পৌঁছে যায়। यहाँ की जो बंदोबस्त है बहुत अच्छा बंदोबस्त है। यहाँ की जो ये लोग जो मेहमान हमें और ये लोग जो हमें सेवा कर रहे हैं इसमें हम बहुत खुश है। এসছি বিশ্ব ইজতেমা, আমি কম বেশি প্রায় প্রত্যেক বছরই আসি এখানে। এখানকার পরিষেবা অসাধারণ। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও আসছেন তাবলিগের অনুসারীরা। নির্বিঘ্নে ইজতেমা পালনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ময়দান ও আশপাশে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭,০০০ সদস্য রয়েছে। ১০,০০০ স্বেচ্ছাসেবীও। চেকপোস্ট ও ওয়াচ টাওয়ার সহ ৩৩৫টি ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি ড্রোন ক্যামেরাতেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আকাশপথে হেলিকপ্টার টহল ও নদীতে স্পিডবোটে নিশ্চিত করা হবে নিরাপত্তা। ইজতেমার যে মুরব্বীরা আছে তাদেরও একটা নিরাপত্তার ব্যবস্থা থাকে, তাদের সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাল্লাহ। আমরা সকলে সতর্ক আছি। এবারের ইজতেমা আয়োজন হচ্ছে ৩ পর্বে। প্রথম পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি, আর দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি হবে আখিরি মোনাজাত। এই ২ পর্ব আয়োজন করছে শুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীরা। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি হবে সাদপন্থীদের ইজতেমা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইজতেমা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন আর বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আগামীকাল মানে ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আজকে আমরা যেটা জানতে পেরেছি যে এখানকার যে মুরব্বী রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে বাদ মাগরিব দিল্লির মাওলানা ইব্রাহিম ওনার মানে বয়ানের মধ্য দিয়ে কিন্তু ইজতেমার যে প্রথম পর্ব সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো এই উপলক্ষে কিন্তু আপনি জানেন যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানটা কিন্তু ময়দানে কিন্তু খিত্তায় খিত্তায় হাজার হাজার মানুষ কিন্তু অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু তারা দিন এবং আখলাকের কথা শুনছেন। এইভাবেই কিন্তু গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে আপনি জানেন যে সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় কিন্তু অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু আপনার ৪৪, ১৪০, ঢাকা সহ ৪১টি জেলা থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু অবস্থান নিয়েছেন। আমি দেখাতে চাচ্ছিলাম তুরাগ নদীর পার কিন্তু লোকে লোকারণ্য এবং মুখরিত হয়ে রয়েছে এখানে। তো আপনি জানেন যে এখানে কিন্তু আপনি যে এই তুরাগ ইজতেমাকে ঘিরে কিন্তু সাধারণ যে মুসল্লিরা তারা কিন্তু আপনার মাঠের বিভিন্ন খিত্তায় অবস্থান ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নদীর পার কুল ঘেঁষে কিন্তু তারা বিভিন্ন সামিয়ানা বা প্লাস্টিকের চট বিছিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তো আপনারা যদি দেখাতে চাই যে এখানটা কিন্তু তুরাগ নদীর কুল ঘেঁষে কিন্তু তারা বিভিন্ন ভাবে কিন্তু এখানে তারা ইজতেমায় অংশ নেওয়ার জন্য কিন্তু তারা অবস্থান করছেন। এর পাশাপাশি যদি আমি দেখাতে চাই যে বিভিন্ন রাস্তা কিন্তু এখন লোকে লোকারণ্য এবং সব জায়গায় কিন্তু আপনার মানে লক্ষাধিক মানুষের লক্ষ লক্ষ মানুষের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই কিন্তু মুখরিত টঙ্গী তুরাগ নদীর পার। তো এর পাশাপাশি আপনার বিদেশি যে মেহমান রয়েছে সেই মেহমানরা কিন্তু আপনার
এই এখানে কিন্তু আসছেন এবং তারাও দেখেছি যে পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ থেকে বেশ কিছু দেশ থেকেও কিন্তু বিদেশি যে মেহমান রয়েছে তারা কিন্তু ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন। এবং এর পাশাপাশি আপনি যদি বলতে চাই যে নিরাপত্তার একটা চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে এই ইজতেমাকে ঘিরে, কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, অর্থাৎ সিসিটিভি থেকে শুরু করে ওয়াচ টাওয়ার, এখানে কিন্তু সার্বক্ষণিক মানুষকে কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং মানুষকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও গাজীপুরের যে জেলা প্রশাসক উনি এসেছিলেন ইজতেমার ময়দানে, এখানে কিন্তু তিনিও কাজের তদারকি করছেন। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন র্যাব, পুলিশ সহ সর্বস্তরের যা নিরাপত্তার একটি বলয় তৈরি করে রাখা হয়েছে এবং ইজতেমা ময়দানকে ঘিরে কিন্তু এখানে আপনি জানেন যে কয়েকটি স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর পাশাপাশি সাদা পোশাকও আমরা দেখেছি যে কয়েক হাজার নিরাপত্তা কর্মী কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে মাঠের কিন্তু এটা লাস্টের একটি অংশ, এখানে কিন্তু আসরের নামাজ পড়া হবে, আসরের নামাজের পরেই কিন্তু মূল বয়ানে চলে যাবেন। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, টঙ্গীর তুরাগ নদীর পাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নজরুল ইসলাম। দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচে বাধা সহ নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এইসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। আবারও ওই ম্যাচ দুটি চালু করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আরও বলা হয়, নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সঙ্গে কেউ যুক্ত হলে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের বিরুদ্ধে সরকার সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। জুলাই আন্দোলনে হামলা ও হত্যার আলাদা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ৩ দিন এবং জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে হাজির করা হলে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে হামলার ঘটনায় 2টি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এছাড়া পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলামিন নামক এক রিকশা চালককে হত্যার পর লাশ গুমের অভিযোগে করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আমরা রিমান্ড নামঞ্জুরের আবেদন করি, সেই সাথে আসামের একটা জামিনের আবেদন করি। এই রিমান্ড শুনানিকাল আমরা বলেছিলাম, যেহেতু বর্তমানে প্রযুক্তির যুগ, যদি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন মোবাইলে নির্দেশ দিয়ে থাকে তবে অবশ্যই তার মোবাইলের কল লিস্টটা বাহির করলেই বোঝা যাবে প্রকৃতপক্ষে ওই সময় ওই দিন উনি কোনো হুকুম দিয়েছেন কিনা। যদি দিয়ে না থাকেন তাহলে বুঝতে হবে এটা মিথ্যা। আর যদি কল লিস্টে আসে ওনার ওই সময় দেখা যায় যে হ্যাঁ উনি কাউকে নির্দেশ দিচ্ছেন, তাহলে ঘটনা সত্য। কিন্তু আয়ও এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে পারে নাই, উনি কল লিস্ট আনে নাই। রংপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত 172 জনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে রংপুর শিল্পকলা একাডেমিতে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় আহতরা উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দাবি করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
আমাদের যে আহত ভাইরা এখন পর্যন্ত চিকিৎসা পাচ্ছে না, তাদের তথ্যগুলো জোগাড় করছি। এটা একটি সুন্দর সমাধানও আছে। 16000 নাম্বারে ফোন দিয়ে যদি আমাদের কোনো আহত ভাই চিকিৎসা রিলেটেড কোনো প্রশ্ন করে, সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের সাথে সমাধান কি হবে সেটাই আমাদের ফাউন্ডেশন থেকে বলে দেওয়া আছে। এবং যদি চিকিৎসা রিলেটেড কোনো রকম অবহেলা হয়, আমি অনুরোধ করব যে সরাসরি ঢাকায় যে আমাদের যে পিজি হসপিটাল আছে, যেখানে আহত ভাই বোনদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট চালু করা হয়েছে, সেখানে যোগাযোগ করলে আমার বিশ্বাস সেখান থেকে সম্পূর্ণ চিকিৎসাটি পাওয়া সম্ভব। তারপরে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে আমরা ফাউন্ডেশন থেকে যথাসম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করে থাকি। কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় মিলেনিয়াম সিটির দখলে থাকা খাল উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজুক। বৃহস্পতিবার সকালে সংস্থাটির প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে খালের অবৈধভাবে দখল হওয়া অংশ উদ্ধার শুরু হয়। তারা বলেন, ড্যাপের বাইরে যে কোনো অবকাঠামো তৈরি করলে সেগুলো ভেঙে দেয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। হাইড্রোলিক এক্সকাভেটর ড্রিলে ভাঙা হচ্ছে নির্মাণাধীন 5 তলা ভবন। কেরানীগঞ্জের ঘাটারচর মিলেনিয়াম সিটির ভিতরে নির্মিত ভবনের অবৈধ অংশ ভাঙতে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজধানীর আশপাশে সরকারের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ নকশার বাইরে সরকারি খাল, জলাশয়, কৃষি জমি ভরাট করে এসব ভবন নির্মাণ হয় বলে জানায় রাজুক। গেল বছর 22 জানুয়ারি টোটাল খালের বড় অংশ দখল করে নির্মিত মিলেনিয়াম সিটির অবৈধ অংশ উদ্ধারে নির্দেশ দেয় হাইকোর্ট। 1 বছর পর গত 22 জানুয়ারি উদ্ধার অভিযানে গেলে হামলা করে মিলেনিয়াম সিটির দুর্বৃত্তরা। এতে আহত হয় রাজুক কর্মকর্তা সহ কয়েকজন গণমাধ্যম কর্মীও। তবে রাজুকের বৃহস্পতিবারের অভিযানে পুলিশ, র্যাবের যৌথ বাহিনী বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। এদিন নির্মাণাধীন ভবনের পাশাপাশি খালের উপর নির্মিত রাস্তাও ভেঙে দেয় রাজুক। মিলেনিয়াম সিটির প্রায় 9 একর জায়গা ড্যাপ নকশায় জলাশয় হিসেবে চিহ্নিত বলে জানান রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ। এটা 9 একর জায়গা, সেটা সিএস রেকর্ডে এটা সরকারি সম্পত্তি হিসাবে চিহ্নিত ছিল এবং সেই আলোকে এটা বিশদ অঞ্চল পরিকল্পনা যে মহাপরিকল্পনা রাজুক তৈরি করেছে সেটাকে এখানে জলাশয় হিসেবে চিহ্নিত আছে। এ সময় জলাশয় ও কৃষি জমিতে কোনো অবকাঠামো নির্মাণ না করতে আহ্বান জানান রাজুকের এই কর্মকর্তা। যারা জলাশয় ভরাট করবে সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আপনাদের সহযোগিতায় সেখানে উচ্ছেদ কার্যক্রম করেছি। ড্যাপের পরিকল্পনার বাইরে যে কোনো স্থাপনা অবৈধ হিসেবে চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের একটা চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে অভিযান করেছিলাম, তারই অংশ হিসেবে আজকে অভিযান চলছে। আমাদের এটা নিয়মিত অভিযান পরিকল্পনা। উদ্ধার হওয়া জায়গায় খুব দ্রুত সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান কর্মকর্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে 2021 থেকে 2024 সাল পর্যন্ত কম্বল, ম্যাট্রেস সহ নানা কেনাকাটায় বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া হাসপাতালের খাবারেও অনিয়মের প্রমাণ পেয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল 11টা থেকে বেলা 2টা পর্যন্ত দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। হাসপাতালটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম দুর্নীতির গুঞ্জন ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান পরিচালনা করেন দুদক কর্মকর্তারা। ওনারা বলতেছে ওনারা ওই কিছু অনিয়মের অভিযোগ পেয়েছে, সেটার প্রেক্ষিতে কিছু কাগজপত্র চাইছে, আর সামনের সোমবারে আবার আসবে। তো অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, কারণ এটার পরে প্রেক্ষিতে সবাই সচেতন হবে। যদি কোনো ত্রুটি বিচ্যুতিও থাকে সেটাও সবাই ওভারকাম করে আরও ভালোভাবে কীভাবে হসপিটাল চালানো যায় সেদিকে আগে যাবে। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, আমি এটা সাধুবাদ জানাই। চট্টগ্রামে আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর 21 বইমেলা। চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামের 140টি স্টল নিয়ে জমজমাট হবে এবারের মেলা। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা। বৃহস্পতিবার দুপুরে জিমনেশিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান
চসিক মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ সময় মেয়র আরও জানান, বইমেলায় দৃষ্টিনন্দন শহীদ জিয়া স্মৃতি পাঠাগার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ, সেলফি কর্নার এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী থাকবে। গতবারের চাইতেও এই বইমেলাটি আরও বেশি ঝাঁকজমকপূর্ণ হবে। গতবারের বইমেলায় যেহেতু সিআরবিতে হয়েছে, অনেক সময় সেটা সিকিউরিটি সেফটির একটু প্রবলেম ছিল। আশা করি এই জায়গাটা আমরা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের মা বোনেরা যাতে রাত অবধি এখানে আসতে পারে, তাদের সেফটি সিকিউরিটি যাতে থাকে, এই জন্য আমরা এই জায়গায় আমরা করতে চেষ্টা করেছি। চট্টগ্রাম বইমেলার প্রস্তুতি নিয়ে জানাতে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, মেলার প্রস্তুতি কি সম্পূর্ণ হয়েছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, আমি আছি আজকে চট্টগ্রামের জিমনেশিয়াম হলে আর সামনে যে চত্বরটি রয়েছে জিমনেশিয়াম চত্বর, সেখানে অবস্থান করছি। এখানে আপনারা দেখছেন আমার পেছনে অমর ২১ বই মেলা নিয়ে যে ১৪০টি স্টল রয়েছে, এই স্টলগুলোর প্রস্তুতি চলছে, এখনো কাজ চলছে। এখানে যে নির্মাণ কাজগুলো দেখছি আমরা স্টলের, সেই কাজগুলো চলছে। সবাই খুব ব্যস্ত, কারণ হচ্ছে ১ তারিখ, ফেব্রুয়ারির ১ তারিখ অর্থাৎ পরশু দিনই উদ্বোধন করা হবে অমর ২১ বই মেলা। এই বই মেলায় আপনারা জানেন চট্টগ্রামের এই বই মেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় এবারের বই মেলা অনুষ্ঠিত হচ্ছে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে। এই জিমনেশিয়ামে চত্বরে ১৪০টি বইয়ের স্টল থাকছে এবং হচ্ছে ৭৪টি স্টল থাকছে চট্টগ্রামবাসীর জন্য, এবং বাহিরের অর্থাৎ ঢাকা এবং সিলেট, কুমিল্লা তাদের বই থাকছে, বাদ বাকিগুলোতে স্টল থাকছে তাদের। এই সকল বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, এই বিষয়গুলো আমরা একটু জানতে চাইবো যে এখানে যিনি আছেন এই প্রকাশনা সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি, ওনার সাথে একটু কথা বলবো। কি কি ব্যবস্থা রয়েছে? প্রথমে স্বাগতম আমাদের দেশ টিভিকে। আমরা চট্টগ্রাম অমর ২১ বইমেলা ২০২৫-এর আজকে আমরা আগামী একদিন পরেই উদ্বোধন অনুষ্ঠান করতে যাচ্ছি, যেটা কখনো হয়নি চট্টগ্রামে। ১০ তারিখ বা ১৩ তারিখ ১৭ তারিখ এভাবে হতো। এবছরের প্রথমে আমরা ১ ফেব্রুয়ারি থেকেই আমরা মেলা উদ্বোধন করতে যাচ্ছি, সেটা আমাদের প্রথম একটা সাফল্য। আমরা এখানে ১৪০টা স্টল আছে, চট্টগ্রাম এবং ঢাকা মিলিয়ে। ঢাকার ৮৫টি স্টল, আর চট্টগ্রামের ৮৫টি স্টল এবং ঢাকার আছে বাকিগুলো। এর মধ্যে অনেকে ডাবল আছেন, অনেকে সিঙ্গেল স্টল আছে। দেশের সেরা সেরা প্রকাশনা প্রতিষ্ঠানগুলো এসছে আমাদের চট্টগ্রামের বই মেলায়। তো এর মধ্যে আমরা বেশ নতুন, চট্টগ্রামে প্রায় ১০,০০০-এর মতো নতুন বই বের হয়েছে বিভিন্ন প্রকাশনার আন্ডারে। আমরা আশা করছি মানে ছোট থেকে বড় সর্বস্তরের পাঠকদের জন্য এই মেলাটা আবার নতুন একটি বার্তা নিয়ে আসবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম এখানে নতুন বার্তা রয়েছে, সেই সাথে আমরা জানতে পারি যে জিয়া স্মৃতি কর্নার রয়েছে এবং এই বইমেলা অমর ২১ বইমেলা চলবে আপনার প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, এবং ছুটির দিন থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এই ছিল বইমেলা থেকে সর্বশেষ। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। নদীর জায়গা দখল করে পার্ক নির্মাণ প্রকল্পের নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেলা পরিষদ কর্মকর্তাদের বিরুদ্ধে। 10 বছরে এই প্রকল্পে 10 কোটি টাকা ব্যয় হলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। নদী গবেষকরা বলছেন, শুধু লুটপাটের জন্যই নেওয়া হয়েছে নদীর জায়গায় পার্ক নির্মাণের অযৌক্তিক প্রকল্প। আর এই প্রকল্প নিয়ে নানা অনিয়মের অভিযোগ স্থানীয়দের। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পদ্মার শাখা নদী গড়াইয়ের তীর ঘেঁষে কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান পার্ক নির্মাণের কাজ শুরু হয় ২০১৪ সালে।
এ পার্ক নির্মাণ প্রকল্পের 10 বছর পেরিয়ে গেলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। চারিদিকে প্রাচীর, প্রবেশ গেট, কিছু গাছ আর দু একটি স্থাপনা ছাড়া করা হয়নি তেমন কিছুই। তবে ইতিমধ্যে ব্যয় হয়েছে 10 কোটি টাকারও অধিক। ফলে উঠেছে এ প্রকল্পে নানা অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ। এটা সরকারি খরচ আর কি, এটা তো এত টাকা মনে আসছে না আর কি। বাজেট হওয়ার পরে যেটা হয় যে 50% কারোর না কারোর পকেটে চলে যায় আর 50% এখানে হয়, এস্টাবলিশড হয়। এই 10 কোটি টাকা তো আসলে কমখানি টাকা না, তো সেরকম কোনো অগ্রগতি আমরা এখানে দেখি নাই। নদী গবেষকরা বলছেন শুধুমাত্র অর্থ লুটপাটের জন্যই নেওয়া হয়েছে নদীর জায়গা দখল করে পার্ক নির্মাণের মতো এমন অযৌক্তিক প্রকল্প। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই তারা। কারা কারা করেছে, মানে কিভাবে অনুমোদন করেছে তার এটা তদন্ত হওয়া উচিত। এইভাবে জনগণের টাকা নষ্ট করা ঠিক না, আর নদী তো নাই। তবে পার্ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ মানতে নারাজ জেলা পরিষদের কর্মকর্তারা। বলছেন সবই হচ্ছে নিয়ম মেনে ঠিকঠাক ভাবেই। এখানে তো লুটপাট করার সুযোগ নাই, এই জন্য যে এখানে তো কোনো কিছু করার সুযোগ নাই, আর টেন্ডার বাদ দিয়ে কেউ অফিসে কেউ টাকা নিতে পারে না। আর জেলা প্রশাসক বলছেন এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। এটা বিগত সরকারের আমলে হয়েছে, তো সেখানে আমাদের যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যদি দেখি যে অনিয়ম হয়েছে, তাহলে আমরা সংশ্লিষ্ট যারা এটার সাথে ছিলেন তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখব। নদীর জায়গা দখল করে অযৌক্তিক এমন প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পার্কের নামে সরকারি অর্থ আত্মসাৎ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, সরকারি প্রকল্পের নামে এই হরিলুটের নেপথ্যে কারা আছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমরা প্রতিবেদনে যেমনটি শুনছিলাম যে আসলে 2014 সালে পদ্মা নদীর যে শাখা নদী গড়াইয়ের একেবারে তীর ঘেঁষে নির্মাণ করা হয় এই কুষ্টিয়া জেলা পরিষদ পার্ক। আসলে এই যে পার্কটি যখন 2014 সালে নির্মাণ করা হয় তখনই কিন্তু যারা নদী গবেষক ছিল এবং স্থানীয় যারা ছিল তারা কিন্তু এক প্রকার প্রতিবাদ জানিয়েছিল যে এই পার্কটি তৈরির ঘটনায়। অর্থাৎ আমরা বলতে পারি যে আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালে এখানকার স্থানীয় যে আওয়ামী লীগ নেতারা রয়েছে এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন হাজী রবিউল ইসলাম, যিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন, তার নেতৃত্বেই কিন্তু এক প্রকার অবৈধভাবেই এই পার্কটি অনুমোদন করা হয় এবং এটির কিন্তু 10 বছর পেরিয়ে গেছে। অর্থাৎ এখনো কিন্তু এই পার্ক নির্মাণ কাজ চলছে এবং ব্যয় হয়ে গেছে প্রায় 10 কোটি টাকা। 10 কোটি টাকার কাজ হলে এখানে সীমানা প্রাচীর, মেন গেট এবং কয়েকটি স্থাপনা ব্যতীত কিন্তু আর কোনো কিছুই তেমন হয়নি। তাই স্থানীয় এবং যারা নদী গবেষক রয়েছে তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অর্থাৎ স্থানীয়রা বলছেন যে 10 বছর ধরে একটি পার্ক নির্মাণ হচ্ছে, এখানে কাজের তেমন কোনো অগ্রগতি নেই এবং দৃশ্যমান আসলে তেমন কিছুই হয়নি। তাই এই টাকাটি নিয়ে 9-6-এর কথাই তারা বলছেন। আমি এ বিষয়ে নদী গবেষকদের সাথে কথা বলেছি। নদী গবেষকদের যেটি দাবি যে এই যে নদীর জায়গা দখল করে অযৌক্তিকভাবে এই পার্কটি তৈরি করা হয়েছে মূলত শুধুমাত্রই লুটপাট করার জন্য। কারণ এখানে যারা আওয়ামী লীগের 2014 সালের যারা প্রভাবশালী নেতারা ছিল তাদের পছন্দ মতো ঠিকাদার দিয়ে কিন্তু এই পার্কটি নির্মাণ করা হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে জেলা পরিষদের বর্তমান যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু একেবারেই নারাজ যে স্বীকার করতে যে এই পার্কটি নিয়ে দুর্নীতি হয়েছে। তারা বলছে ঠিকাদারের মাধ্যম দিয়েই তারা কিন্তু এই পার্কটি তৈরি করছে, কিছু জটিলতা ছিল তার কারণেই কিন্তু এটি দেরি হচ্ছে। তবে আমরা এই পার্কে এসে যেটি দেখেছি যে আসলে কয়েকটি রাস্তা এবং প্রাচীর ছাড়া কিন্তু এই 10 বছর ধরে এই পার্কটিতে কিছুই হয়নি। তাই স্থানীয়দের সাথে তাল মিলিয়ে বলতেই হয় যে আসলে এই প্রকল্পের নামে কিন্তু এক প্রকার হরিলুট করা হয়েছে। তবে এ বিষয়ে আমরা কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আসলে কুষ্টিয়ার জেলা প্রশাসক যেটি বলছেন যদি এই প্রকল্পে কোনো অনিয়ম হয় তাহলে তদন্ত সাপেক্ষে তারা দেখবেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দর্শক, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিক্ষা এবং স্বাস্থ্য, আমাদের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে আমাদের
যোগ্য শিক্ষকের অভাব হয়ে পড়ছে, আর অন্যদিকে আমাদের শিক্ষা সামগ্রী যে উপকরণ করা আছে এত ব্যয়বহুল যে আমাদের সাধারণ মানুষ তাদেরকে সন্তানদেরকে লেখাপড়া করাতে পারছে না। যেহেতু এই শিক্ষা আমাদের মৌলিক অধিকার। আর একটা স্বাস্থ্যের কথা বলি, আমাদের হাসপাতাল আছে, কিন্তু আমাদের এই দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না। কারণ আমার যদি টাকা থাকে আমি চিকিৎসা পাবো, আমার যদি টাকা না থাকে আমি চিকিৎসা পাবো না। এই দূরকরণের জন্য আমরা এই 25 এবং 26 নম্বরের ভিতরে আমরা সুনির্দিষ্টভাবে আমরা এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমরা কি করব, তাই আমরা কি করব? শিক্ষা জন সহজলভ্য হয়, তাদের বই পুস্তক উপকরণ যে কোটা সহজলভ্য করা, এবং স্বাস্থ্য খাতে আমাদের যে ডাকাতি চলছে এই ডাকাতিটা কিভাবে বন্ধ করতে পারে, সাধারণ মানুষ যেন হাসপাতালে ওষুধ পায়, সাধারণ মানুষ যেন হাসপাতালে যায় তাদের চিকিৎসা পায়, কেউ যেন বিনা চিকিৎসায় মৃত্যু না ঘটে। ধন্যবাদ প্রিয় নেতা। সিজারের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দুটো প্রশ্ন আছে, একটা শিক্ষার বিষয়, একটা স্বাস্থ্যের বিষয়। একজন মানুষ একজন শিশু, এবং সে যখন আস্তে আস্তে বড় হবে, সে যদি প্রপার বেসিক এডুকেশনটা ঠিকভাবে পায় এবং অ্যাট দ্য সেম টাইম একই সময় সে যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে একজন মানুষের একটা উদাহরণ দিচ্ছি, বাট আমরা সামগ্রিকভাবে একটি জেনারেশনের কথা বলছি। একটি সামগ্রিকভাবে একটি জেনারেশন যে আজকে শিশু প্রাইমারিতে পড়ে, তাকে যদি আমরা বেসিক শিক্ষাটা ভালোভাবে দিতে পারি, বেসিক এডুকেশনটা, আর অ্যাট দ্য সেম টাইম তাকে যদি আমরা মোটামুটিভাবে সুস্বাস্থ্যে থাকতে পারে এরকম নিশ্চিত করতে পারি, আমরা আজ না, কাল না, পরশু না, বাট 12 থেকে 15 বছরের মধ্যে একটি সুস্থ এবং শিক্ষিত জাতি পাবো, যেটা পরবর্তীতে আমাদেরকে একটি অত্যন্ত শক্তিশালী জাতি এবং দেশ গঠনে সহযোগিতা করবে। এখন এটা কিভাবে সম্ভব সিজার? আমার ব্যক্তিগতভাবে যদি আপনি মনে করেন, আমি যেটা দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে, এবং এখানে উপস্থিত মনে হয় কম বেশি সবাই এগ্রি করবেন, যারা পালিয়ে গেছে 5 তারিখে, এদের 15 বছরের শাসন আমলে আমার কাছে মনে হয়েছে ইচ্ছাকৃতভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ তারা নিজেরাই স্বীকার করেছে, নিজেদের মুখেই স্বীকার করেছে যে তাদের সবকিছু কোথায়, কোন দেশে। আমরা দেখেছি যে যারা দেশের মধ্যে যে সকল মানুষ অর্থনৈতিকভাবে, যে সকল পরিবার যতটুকু এফোর্ড করতে পারে, আমরা দেখেছি তারা ইন্ডিয়াতে চলে যেত, অথবা যারা বেটার এফোর্ড করতে পারে তারা অন্য দেশেও যেত। প্রচুর মানুষ, বছরে কয়েক বিলিয়ন ডলার চলে যেত আমাদের এই চিকিৎসা বাবদ। মানুষজন দেশে চিকিৎসা পাচ্ছে না সঠিকভাবে, চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। দেখুন, আমরা বাস্তবতার নিরিখে যদি চিন্তা করি, বাংলাদেশের জনসংখ্যা আমার কাছে মনে হয় 20 কোটির কম কোনোভাবেই না। 20 কোটির প্রতিটা মানুষকে আপনার চিকিৎসা দিতে হবে, এটাও কথাটা সঠিক। তবে বাস্তবতা এটাও 20 কোটি মানুষকে আপনি যদি চিকিৎসা, ওষুধপত্র সবকিছু দেন, এটা একটা অসম্ভব ব্যয়বহুল ব্যাপার। আমি যেই দেশে আছি, যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যে এই দেশের নিয়ম যে এই দেশের যারা বৈধ নাগরিক তাদেরকে এই দেশের সরকার বা রাষ্ট্র শিক্ষা এবং স্বাস্থ্য দিবে। কারো যদি বাইপাস অপারেশন লাগে সেটিও সরকার ব্যয় বহন করবে, এবং তাদের সন্তানদের ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ফ্রি। এখন কিন্তু যুক্তরাজ্যের এইটা নিশ্চিত করতে গিয়ে তাদের অনেক খরচ হচ্ছে, অসম্ভব টাকা ব্যয় হচ্ছে, বাজেটের মধ্যে অসম্ভব প্রেশার পড়ছে, এবং অনেক জায়গায় সঠিকভাবে এরাও ব্যর্থ হচ্ছে, চিকিৎসা দিতে পারছে না। মানে চিকিৎসা দিতে পারছে না এই অর্থে যে অনেক লম্বা কিউ লাইন হয়ে যাচ্ছে, ডাক্তারের সংখ্যা কমে গিয়েছে, নার্সদের, ডাক্তারদের উপরে অনেক প্রেশার, রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এখন এরা যেই জিনিসটা করছে, নতুন একটা স্বাস্থ্যের ব্যাপারে এটা একটা নতুন চিন্তা ভাবনা করে অলরেডি কাজ শুরু করেছে। এটা শুধু যুক্তরাজ্য করছে না, পুরো ইউরোপে এটা আস্তে আস্তে এরা করার চেষ্টা করছে, প্রত্যেকটা দেশ যারা গণতান্ত্রিক দেশ। কি সেটা? যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে থেকে 30-40 বছর আগে করেছিলেন, পল্লী চিকিৎসক। নিশ্চয়ই এখানে অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়ার সাথে যারা কাজ করেছেন ওই সময়। এর বাইরেও নিশ্চয়ই অনেকে জানেন পল্লী চিকিৎসক, অর্থাৎ প্রিভেনশন। একটা মানুষ অসুস্থ হবার আগেই যদি আপনি মানুষটাকে সচেতন করতে পারেন যে ভাই তুমি
এই করোনা, তাহলে তুমি এই অসুখ থেকে, জ্বর সর্দি কাশি এটা নর্মাল ব্যাপার, এটা কিছু না। দর্শক এতক্ষণ দেখছিলেন তারেক রহমানের বক্তব্যের অংশ বিশেষ। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম বাফুফেকে 25 বছরের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের সামনে বাফুফেকে 25 বছরের জন্য মাঠ বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। এ সময় বক্তারা জানান 43 ধরনের ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় এম এ আজিজ স্টেডিয়ামে। সেই মাঠটি শুধু ফুটবলের জন্য ব্যবহার করতে দেয়া হবে, এমন সিদ্ধান্ত চট্টগ্রামবাসী কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। এই চট্টগ্রামের যে স্টেডিয়ামটি সিজিকেএস এর 43টি ইভেন্ট পরিচালনা করে, যেখানে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল সহ 43টি ইভেন্ট যে মাঠে হয়, কোনো কারণ ছাড়াই আমরা দেখতে পেয়েছি একদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে 25 বছরের জন্য নাকি ইজারা দিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে এই মাঠটি শুধুমাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্যই ব্যবহৃত হবে। দেশব্যাপী তারুণের উৎসব উদযাপনের অংশ হিসেবে বান্দরবানে অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে জেলার 7 উপজেলা ও একটি পৌরসভা সহ মোট 16টি দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিমি। এই সময় পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের আসরে বালক দলে আলী কদম এবং বালিকা দলে লাইমিপাড়া প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। সাত কলেজের সঙ্গে না থেকে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করা সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের সামনে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অবরোধ করেছেন শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে তারা রাস্তায় করছেন। এতে গুলশান মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে, দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, কোনো রকম গাড়ি চলছে না। তো তাদের বিক্ষোভে উত্তাল এই মুহূর্তে তিতুমির প্রাঙ্গণ। তো আপনি জানেন যে তারা সকাল থেকে এখানে অবরোধ করে আন্দোলন করেছে। তো এই সময় শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবির পাশাপাশি আরো 7 দফা দাবি জানিয়েছে। তিতুমির ঐক্যের দাবিগুলো যেগুলো হলো সেগুলো যে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ বা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন, আর 24-25 শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিষয় চালু করা। তো যেমনটি দেখছেন, বিক্ষোভে উত্তাল, স্লোগানে মুখর তিতুমির প্রাঙ্গণ। তো আমরা একজন শিক্ষার্থীর কাছে তার দাবি দিয়ে জানতে চাই, বলেন আপনার দাবিগুলো। আমরা 7 দফা দাবিতে আমরা এখানে অবস্থান করতেছি। দাবিটা কইল লাইভ চলতেছে আমাদের রাষ্ট্রপক্ষ থেকে। এটা না ও আচ্ছা, আমাদের সাথে সাথে কি কেউ যোগাযোগ করেছে? আমাদের রাষ্ট্রপক্ষ থেকে এখনো যোগাযোগ করে নাই। আমরা কিছুক্ষণ আগে আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা দাবি জানিয়েছি। আমাদের দাবিটা আবারও জানিয়ে দিচ্ছি। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশন ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করুন, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয়, ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পূর্ণ পিএইচডিধারী শিক্ষক নিয়োগ করতে হবে।
আমাদের 6 নম্বর দাবি হচ্ছে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। আমাদের সর্বশেষ দাবি এবং 7 নম্বর দাবি হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার গবেষণা বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে। যেমনটি তিনি বলছিলেন যে তাদের 7 দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনআই নাহিদ। মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে আব্দুল মান্নান নামক এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে মোটরসাইকেল চালানোর কথা বলে মান্নান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে তার মরদেহ পাওয়া যায় পার্শ্ববর্তী একটি খালে। এ সময় তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ছিল। নিহতের স্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বরিশাট গ্রামের সোহাগের সঙ্গে মান্নানের বিরোধ চলছিল। সন্দেহের তিল তার দিকেই। শ্রীপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত চলছে এবং ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। আমবায়নের মধ্য দিয়ে সন্ধ্যায় শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তুরাগ তীরে সমবেত দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। विश्व इज्तिमा में जो ना प्रत्येक मानुष घरे घरे जो इस्लाम पहुँच जाए। यहाँ की जो बंदोबस्त है बहुत अच्छा बंदोबस्त है और ये लोग जो हमें सेवा कर रहे हैं इसमें हम बहुत खुश है। জুলাই আন্দোলনে হামলা ও হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজন 3 দিন এবং জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ 2 দিনের রিমান্ডে। কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটির অবৈধ স্থাপনা উচ্ছেদ। মানিকগঞ্জ মেডিকেলে দুদকের অভিযানে মিলেছে দুর্নীতির প্রমাণ। ওনারা অভিযোগ করতেছিল সেটার প্রেক্ষিতে এই অভিযানটা পরিচালনা। নদী দখল করে পার্ক নির্মাণের অযৌক্তিক প্রকল্প কুষ্টিয়া জেলা পরিষদের। 10 বছরে গায়েব 10 কোটি টাকা, স্থানীয়দের ক্ষোভ। এবং বাফুফেকে এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ না দেওয়ার আহ্বান মেয়র সাদাতের। বান্দরবানে শুরু অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।